ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সকলের প্রতি রইল আমার আদাব। আশা করি সবাই তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের যে বিষয়গুলো আমি পড়িয়েছি তা থেকে আজকে নতুন টপিকস নিয়ে আলোচনা করব। গত বিষয় ছিল আমাদের ধ্বনিতত্ত্ব। আজকে সেখান থেকে যে বিষয়গুলো রয়েছে ওগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা এবং আলোচনা করব। আসো তাহলে আমরা দেখি কোন বিষয়গুলো আজকে রয়েছে। তাহলে প্রথমে রয়েছে আমাদের ধ্বনিতত্ত্বের যে বিষয়গুলো আছে 2.4.1 থেকে 2.7। সেখানে রয়েছে আমাদের প্রথমে আছে স্বরবর্ণ। গত ক্লাসে আমরা পড়েছি যে স্বরধ্বনি। স্বরধ্বনি সেখানে ধ্বনির তোমাদের বইতে যেহেতু দেওয়া নয়, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপে যখন আমরা একটা বলবো, যেমন ক একটা ধ্বনি, ক যখন আমরা লিখবো তখন লিখিত রূপকে বলা হবে বর্ণ। তাহলে এক কথা বলা যায় ধ্বনির লিখিত রূপকে বলা হবে বর্ণ। সেক্ষেত্রে প্রথমে আসে স্বরধ্বনি। স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ আমাদের কয়টি? স্বরবর্ণ আমাদের তোমরা ছোট ক্লাস থেকে পড়েছো, স্বরবর্ণ আমাদের 11টি। স্বরধ্বনি যেমন 11টি, স্বরবর্ণ 11টি। তো সেক্ষেত্রে 11টি স্বরবর্ণ তোমরা জানো। এখন আমরা জানি যে আমাদের যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণী, সেক্ষেত্রে স্বরবর্ণের লিখিত দুটি রূপ আছে। তো স্বরবর্ণ লেখার সময় আমাদের দুটো রূপ আছে স্বরবর্ণের। একটা হলো কি পূর্ণরূপ, আর একটা হলো সংক্ষিপ্ত রূপ। একটা হলো স্বরবর্ণের রূপ, একটা হলো পূর্ণরূপ, আরেকটা হলো সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরবর্ণ কখনো পূর্ণরূপে ব্যবহৃত হয়, কখনো সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। তো যদি পরীক্ষা প্রশ্ন আসে যে স্বরবর্ণের রূপ কয়টি, তখন তোমাদের দিতে হবে বা লিখতে হবে স্বরবর্ণের রূপ দুটি। একটা হলো পূর্ণরূপ, আর একটা হলো সংক্ষিপ্ত রূপ। তাহলে পূর্ণরূপ কি? যেমন আমি লিখলাম পূর্ণরূপ, আম লিখলাম আম। এখানে স্বরবর্ণ হলো আম, আয়ের পূর্ণরূপ ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন আমরা লিখব সংক্ষিপ্ত রূপ যদি আমরা লিখি লিখলাম, এখানে কাজের কয় আকার আছে, কয় আছে, আয়ের সংক্ষিপ্ত বলো আকার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত কখনো শব্দের স্বরবর্ণ পূর্ণরূপ ব্যবহৃত হয়, কখনো সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। স্বরবর্ণের যখন আমরা বলবো যে কাজ বানানটি কয় আকার, কিন্তু কয় আকার কার বলা হবে না, কয় আকার বলতে হবে, কয় আকার বর্গীয় যোগ, কয় আকার বর্গীয় যোগ। তাহলে আমরা কি বললাম? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে আমাদের প্রশ্ন হলো কিভাবে আসতে পারে যে স্বরবর্ণের রূপ কয়টি? স্বরবর্ণের রূপ দুটি, এবং স্বরবর্ণের কি তা পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত হলো কার। কার সংখ্যা কয়টি? কার হলো আমাদের 10টি। তাহলে প্রশ্ন আসতে পারে কোন স্বরবর্ণের কার নেই? তুমি দিতে পারো যে যে আমাদের পূর্ণরূপ আছে প্রথমে স্বরে এবং স্বরে স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাহলে কারের সংখ্যা আমাদের কয়টি? 10টি। কিন্তু স্বরবর্ণ আমাদের কয়টি? 11টি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কারের সংখ্যা এবং স্বরবর্ণ দুটো আলাদা আছে, 11টি এবং 10টি। আচ্ছা, তাহলে এখন আসো আমরা ব্যঞ্জন বর্ণের দিকে একটু তাকিয়ে দেখি। ব্যঞ্জন বর্ণে কি আছে আমাদের? ব্যঞ্জন বর্ণ আমাদের স্বরবর্ণ এবং স্বরবর্ণের পরে আমাদের ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। সেক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ আমাদের 39টি। ব্যঞ্জন বর্ণ আমাদের কয়টি? 39টি। এখন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের যেমন দুটি লিখিত রূপ আছে, ব্যঞ্জন বর্ণেরও দুটি লিখিত রূপ আছে। একটা হলো সংক্ষিপ্ত রূপ, আর একটা হলো পূর্ণরূপ। তাহলে স্বরবর্ণের যেমন সংক্ষিপ্ত কার বলা হয়, তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণের দুটি রূপ। একটা হলো পূর্ণরূপ ও সংক্ষিপ্ত রূপ। তাহলে সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। প্রশ্ন আসতে পারে যে ফলা কয়টি? ফলা আমাদের 6টি।
এটা খুবই গুরুত্বপূর্ণ যে যেমন কার কয়টি, তো এরকম আবার ফলা কয়টি, ফলা 6টি, কার হলো 10টি। এই ব্যঞ্জনবর্ণ যখন শব্দের পিছনে যখন বা নিচে যখন ব্যবহৃত হয় তখন তাকে বলা হবে ফলা বলা হবে। যেমন আমি যদি লিখি স্বপন, যেমন স্বপন, স্বপন যখন আমি লিখবো যখন উচ্চারণ করে লিখতে হবে যে ছয় ব ফলা, মানে ছয় ব বলা হবে না, উচ্চারণটা হবে ছয় ব ফলা ও এবং দন্ত ন, উচ্চারণটা হবে দন্ত ন। অনেক উচ্চারণ করার সময় বলে দন্তের ন, ওরকম বললাম না, দন্ত ন, কিন্তু কথা বলি ছয় ব ফলা, অর্থাৎ এটা একটা ফলা। তেমনি আমি সর্প যখন সর্প বলি, সর্প মানে সাপ, ঠিক আছে, এই স যখন যখন র বর্ণের উপর বসে তখন রেফ বলা হয়, র যখন বর্ণের উপরে বসে তখন বলা হয় রেফ। তাই আমরা জানলাম যে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ লিখিত রূপ এবং পূর্ণরূপ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হবে। আশা করি কোনো সমস্যা হলে তোমরা ফেসবুকের কমেন্ট বক্সে অবশ্যই দিবে এবং সমস্যা পুরোপুরিভাবে তুলে ধরবে। তো আশা করি আমি নেক্সট ক্লাসে তোমাদের ওটা সমস্যার সমাধান করে দেবো। এরপরে আসি আমরা যুক্ত বর্ণ এবং যুক্ত ব্যঞ্জন এবং যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণ, ঠিক আছে। আসলে তাহলে আমরা দেখি এরপরে কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত আমরা জেনেছি। এখন ব্যঞ্জনবর্ণে আরও কিছু বিষয় আছে বা অনেক ব্যবহার আছে, সেই বিষয়ের ব্যবহারের মধ্যে রয়েছে আমাদের যুক্ত ব্যঞ্জনবর্ণ ও বিশ্লেষণ। অর্থাৎ যুক্ত ব্যঞ্জনবর্ণ, একটি ব্যঞ্জনের সাথে আরেকটা ব্যঞ্জন যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হতে পারে এবং গঠন করা হয় এবং তা আমাদের বিশ্লেষণ করতে পারে। আমরা যখন খাতায় কোনো শব্দ বা ওয়ার্ড লিখব তখন যদি আমাদের ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন সম্পর্কে ধারণা না থাকে বা তার অক্ষর বা মাত্রা, অর্থাৎ বাংলা ক্ষেত্রে যখন তুমি লিখতে যাবা তখন যদি মাত্রা এবং বর্ণ সম্পর্কে, বর্ণের গঠন সম্পর্কে ধারণা না থাকে তখন তোমার ভুল হয়ে যাবে। ষষ্ঠ শ্রেণী বা যে কোনো ক্লাসেই এটা ভালোভাবে ধারণা করতে পারে। যে ছোটো থেকে ধারণা না থাকে তাহলে বড় হলে কখনো ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমাদের যুক্ত ব্যঞ্জন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা দেখি প্রথম কী আছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। যেমন আমরা যদি লিখি, যেমন এখানে কি যুক্ত ব্যঞ্জন আছে এবং এখানে কোন কোন শব্দের মাধ্যমে এই বর্ণটি গঠিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ক যোগ হলো ত, অর্থাৎ ক আর ত মিলে আমাদের এই শব্দটি গঠিত হয়েছে। তাহলে আমাদের শব্দ হতে পারে কি, ভক্ত হতে পারে, শক্ত হতে পারে, শক্ত হতে পারে। এরকম আমাদের যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ এটা ক একটি ব্যঞ্জন, ত একটি ব্যঞ্জন, এই ক উভয় ব্যঞ্জন বর্ণ মিলে ক ত হয়েছে। তাহলে আমাদের যখন পরীক্ষা আসবে যে ক যুক্ত বর্ণটি বিশ্লেষণ করে তোমাকে লিখতে হবে ক এবং ত, এবং শব্দ গঠন করতে হবে বক্ত এবং শক্ত, বা এই শব্দগুলো দিয়ে এই শব্দ গঠন করতে হবে। এরকম আরও অনেক ধরনের আমাদের শব্দ আছে, এগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। যেমন আমাদের আছে হয় ন, এখানে হয় ন থেকে আমাদের কি হ যোগ মূর্ধন্য, অর্থাৎ হ যোগ মূর্ধন্য, বর্ণ, ঠিক আছে, এরকম শব্দ গঠিত হতে পারে। এরপরে আছে আমাদের আরো শব্দ আছে, যেমন খ সক্রিয় খ যেটাকে আমরা বলি, এই শব্দটা ক এবং মূর্ধন্য ষ মাধ্যমে গঠিত হয়, ক এবং মূর্ধন্য ষ, যেমন হচ্ছে রক্ষ, এরকম শব্দ গঠিত হয়। এই যুক্ত ব্যঞ্জন এবং যুক্ত ও বিশ্লেষণ করতে হবে। এরকম আরো বহু শব্দ আছে আমাদের, এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় অনুশীলন করতে হবে, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে পারবে। তাহলে আসো আমরা এখন আমাদের ধ্বনিতত্ত্বের যে বিষয়গুলো আমরা সম্পর্কে জানলাম, এগুলো সম্পর্কে তোমাদের বাড়ির কাজ দিই, এবং বাড়ির কাজগুলো তোমরা ফেসবুকের কমেন্ট বক্সে অবশ্যই ভালোভাবে দেবে, এবং যদি বই পড়ে এবং বই সুন্দরভাবে পড়ে এবং
দেখে তারপর দিতে হবে, কারণ অনলাইন ক্লাসে সম্পূর্ণ তো ব্যাখ্যা করা সম্ভব না। এই কারণে তোমাদের বই পড়ে এবং অনলাইন ক্লাস দেখে তারপর তোমার বাড়ি কাজ করতে হবে। তাহলে আসো আমরা বাড়ি কাজ দিই এখন। আচ্ছা, তাহলে আমাদের পরে আছে হলো ক্ষীয় খ, যেটা আমরা বলি ক্ষীয়, এবং এই বর্ণটি বাংলা যে আমাদের বর্ণ যে 39টি ব্যঞ্জন বর্ণ আমাদের সেখানে আমাদের নেই, কারণ ক এবং স এই দুটো বর্ণ মিলে আমাদের খ গঠিত হয়েছে। সেক্ষেত্রে আমাদের শব্দ পরিষ্কারভাবে রক্ষা হতে পারি, দক্ষ গঠন করতে পারি। তদ্রূপ আমাদের অনেক শব্দ আছে যেগুলো আমাদের যুক্ত বর্ণের মাধ্যমে গঠিত হয়ে থাকে। এই বর্ণগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণ হলো আমাদের, এটা আমাদের আট বা ন বলা হয়। যেমন এখানে স যোগ হলো মূর্ধন্য, তাহলে শব্দ করতে পারি আমরা কৃষ্ণ গঠন করতে পারি। তাহলে এরকম অনেক শব্দ আছে যে যুক্তবর্ণ সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। তাহলে আসো এবার আমরা আমাদের বাড়ি কাজ দিয়ে দিই। ধ্বনিতত্ত্বের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা বাড়ি কাজ দিয়ে দিই, এবং বাড়ি কাজগুলো তোমরা অবশ্যই ফেসবুক কমেন্ট বক্সে দুদিনের মধ্যে জমা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো তাহলে আমরা এবার দেখি বাড়ি কাজগুলো কি আছে। প্রথমেই আছে আমাদের প্রশ্ন 1 নং, বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ কয়টি ও তোমরা কি কি তাও লিখবে আর কি, কিন্তু এখানে কয়টি লিখলেই হবে এবং কি কি তা জানতে হবে। স্বরবর্ণের কয়টি রূপ, অর্থাৎ স্বরবর্ণ যখন বা লেখায় ব্যবহৃত হবে বা বাক্যে ব্যবহৃত হবে তখন কয়টি রূপ ব্যবহৃত হয়। তো স্বরবর্ণের কয়টি রূপ এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমাদের যে আলোচনা বা ব্যাখ্যা যা সেই প্রশ্নটা ছিল এবং তোমরা শুনছো অবশ্যই, ওটাই খাতা লিখবে। কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এবার হচ্ছে কার কয়টি, এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ এবং বলছে যে কার কয়টি। আমরা ব্যাখ্যা জেনেছি কার কয়টি এবং কোন বর্ণের কার নেই, কোন স্বরবর্ণের কার নেই। বলছে বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? বাংলা ব্যঞ্জন বর্ণের কথা বলা হয়, এখানে বলা হয়েছে বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত। এবার হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ হয়তো রূপ তাদের আরেকটি থাকতে পারে, তবে সংক্ষিপ্ত রূপকে কি বলে? তাহলে সংক্ষিপ্ত রূপকে কি বলে? এরপর হচ্ছে ফলা কয়টি, ফলা কয়টি এবং কি কি আমাদের জানতে হবে, কারণ আমাদের বাংলা উচ্চারণ করার সময় বলতে হবে যেটা ব ফলা বা ম ফলা, এরকম উচ্চারণ করে আমাদের উচ্চারণ শিখতে হবে। এবার আছে যুক্ত ব্যঞ্জন কত প্রকার। যুক্ত ব্যঞ্জন বিভিন্নভাবে, যুক্ত ব্যঞ্জন ধ্বনি বিভিন্ন বা ব্যঞ্জন বর্ণ বিভিন্নভাবে গঠিত হতে পারে। সেক্ষেত্রে আমরা যুক্ত ব্যঞ্জন কত প্রকার, এবং একই ব্যঞ্জন নানান প্রশ্ন আছে, একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে। এবং এখানে আছে গেয় বা ইপসলটা, এই বর্ণটি, এই যুক্ত বর্ণটি বিশ্লেষণ করো, এবং এই যুক্ত বর্ণটি যেভাবে আমি দেখাচ্ছি তোমাদের যে যুক্ত বর্ণ বিশ্লেষণ করতে হয় সেভাবে এই যুক্ত বর্ণটি বিশ্লেষণ করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং বাড়ি কাজ অবশ্যই বুঝতে পেরেছো। তা তোমরা আগামী 2 দিনের মধ্যে তোমরা বাড়ি কাজ ফেসবুকে কমেন্ট বক্সে দিয়ে দেবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আশা করি সবাই ভালো থাকবে এবং সুন্দর থাকবে এবং স্বাস্থ্যের প্রতি এবং যত্ন নেবে।